না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অমুক নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছেন না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। তো সেটা ভালো। বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে, সেটা দ্রুতই করে ফেলুক, আমরা চাই। কারণ আমরা আবারও 15 বছর 20 বছর আসলে অপেক্ষা করতে চাই না। আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। আমরা দেখছি যে বিএনপি সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় এই ফোরামে যারা আছেন সবাইকে নেমে আসতে কিংবা কথা বলতে বাধ্য করছে, যেটা আওয়ামী লীগকেও আমরা দেখেছি তারা আস্তে আস্তে এই পর্যায়ে উপনীত হয়েছিল, কিন্তু বিএনপি খুব দ্রুতই তারা তাদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি সমসাময়িক কিছু বিষয়, যেমন 28 জন বিচারককে শোকজ দেয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন, কিন্তু পেছনের কারণটা হয়তো অনেকেই জানেন না। বিচারকগণ তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ডিসকাশন করছিলেন, যেটা স্ক্রিনশট সরকারের পছন্দ হয় নাই। ফলে সরকার তাদেরকে ওই স্ক্রিনশটের ভিত্তিতে শোকজ দিয়ে বোঝালেন যে রায় তো আমাদের পছন্দের বাইরে দিতেই পারবেন না, আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না, সরকারের যেটা পছন্দ হবে না। তো এটা একটা ইন্ডিকেশন যে আগামীতে বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে চলতে যাচ্ছে। আমরা দেখছি যে ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেফতার শুরু হয়ে গেছে। এটা আমরা 2 বছর পরে আবার নতুন করে দেখছি, যেটা আমরা 2 বছর আগে দেখতাম। আমাদের জাতীয় নাগরিক পার্টিরও একজন অঙ্গ সংগঠনের একজন শাখার যুগ্ম সদস্য সচিবকে গ্রেফতার করা হয়েছে, এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অমুককে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না। যদিও আপনি উত্তর দিবেন কিনা জানি না, এটাও হয়তো সালাউদ্দিন ভাই উত্তর দিতে পারেন। সালাউদ্দিন ভাইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, তিনি আজকে সংসদে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যে বিসিবি নির্বাচনের বিষয়ে অনেকেই বলছেন, কথা প্রসঙ্গে আসছে। তিনি বলেছেন যে আগের নির্বাচনের সময় কাউন্সিলর আনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হয়েছে। তো সেখানে সালাউদ্দিন ভাইয়ের কোনো সংবিধানের প্রয়োজন নাই, কারণ বিসিবির একটা কনস্টিটিউশন আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, 13 পৃষ্ঠার একটা ছোট কনস্টিটিউশন। সালাউদ্দিন ভাই যদি বাংলাদেশের সংবিধানের পাশাপাশি সেটাও একটু পড়তেন তাহলে বুঝতে পারতেন যে আমরা কাউন্সিলর গুলো তখন আনা হয়েছিল সংবিধান অনুযায়ী যেই ক্রীড়া সংস্থার কমিটি হয় সেখান থেকে, কিন্তু তারা চেয়েছিল তাদের যে ছেলেরা এখন বিসিবিতে বসেছেন তাদের নামগুলো পাঠানো হোক, যাদের স্পোর্টস এর সাথে কোনো সম্পর্ক নাই, সংবিধান অনুযায়ী তাদের সেখানে আসার কোনো এখতিয়ার বা তাদেরকে নাম পাঠানোর কোনো এখতিয়ার আসলে ডিসিদের ছিল না। তো ওনাদের সংবিধানের বিষয়গুলো আসলে খুবই সিলেক্টিভ। আমাদের একজন সহ আলোচক মাত্রই বলে গেলেন যে বাংলাদেশের সংবিধানের বিষয়ে ওনারা খুব সিলেক্টিভ ভাবেই মানছেন। আমরা দেখেছি যে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, একদিনের মধ্যে বদলি করে দেওয়া হয়েছে। আর আমরা এখানে আমাদের সহ আলোচকগণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো বাতিল করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন, আর সেটা নিয়ে স্পেসিফিক আর কথা বাড়াবো না। তবে একটা ইন্টেনশন খুব স্পষ্ট যে আমরা যেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে 2024 সালের গণঅভ্যুত্থানের পরে একটা জায়গায় এসে পৌঁছেছি, এবং জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আরো একটা ধাপ অতিক্রম করতে পারতাম জাতি হিসেবে, সেখান থেকে আমরা এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি। এবং যেটা শেখ হাসিনার ভাষায় অ্যাবসলিউট পাওয়ার আমরা তিনি চান শুনেছিলাম, সেটাই এখন বর্তমান সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছেন না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। তো সেটা ভালো। বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে, সেটা দ্রুতই করে ফেলুক, আমরা চাই। কারণ আমরা আবারও 15 বছর 20 বছর আসলে অপেক্ষা করতে চাই না। আর আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের কাঠামোগত যেই সংস্কারের স্বপ্ন জনগণ দেখেছিল, আমরা বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা কিংবা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কারণে সেটা একটা রিডিউসড এবং কম্প্রোমাইজড ভার্সন আমি মনে করি যে জুলাই সনদের জায়গায় এসেছে। আমরা সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলাম,
এবং এখানে আরেকজন ছিলেন বদির আলম মজুমদার স্যার, আলী রিয়াজ স্যার, তিনি ছিলেন ঐকমত্য কমিশনের দায়িত্বে। সংবিধান পুনর্লিখনের একটা উদ্যোগের জায়গা ছিল, সেটা পরবর্তীতে আর হয়ে ওঠে নাই। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছি যে আমাদের ওই রিডিউসড কিংবা কম্প্রোমাইজড ভার্সনটাও বাস্তবায়ন করতে গিয়ে আমরা সেটা করতে পারছি না, এবং বিএনপি সরকার সেটাকে পুরোপুরি তাদের যেই নির্বাচনের পূর্বেকার সময়ের পজিশন সেখান থেকে পল্টে নিয়ে এখন পুরোপুরি সেটা বাতিল করে দেয়া, ইভেন যেই অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতাকেও কমায় না সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মতো খুব নিরীহ অধ্যাদেশ, যেটা আর্থিক খাতের জন্য কিংবা যেটার সাথে রাজনৈতিক কিংবা সংবিধানের কোনো ধরনের সম্পর্ক নাই, সেগুলোকেও তারা বাতিল করে দিচ্ছে। তো আমরা আসলে যা দেখছি, যা হচ্ছে, এবং আমাদের এই সংসদের প্রতি জনগণের খুব আগ্রহ ছিল। 17 বছর ধরে জনগণ, 17 বছর না প্রায় 20 বছর ধরে জনগণ সংসদে প্রাণবন্ত আলাপ আলোচনা শোনে নাই, এবং সেই কারণে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং মানুষ সংসদকে ফলো করছে, সংসদ অধিবেশন শুনছে, আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু কার্যত 2/3 পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে আর কি। তো সংসদে আমাদের প্রতিনিধিরা নিরীহ সংসদ সদস্যের মতো কথাই বলতে পারছেন, কিন্তু সেটার কোনো রিফ্লেকশন কিংবা সেটার কোনো বাস্তবায়ন আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। ফলে আপনারা দেখবেন যে বিরোধী দল হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকেও রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। আগামী 4 দিন আমাদের, আগামীকাল থেকে 4 দিনের কর্মসূচি আছে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হন, এবং এই যে আজকের যে আলোচনা, এরকম আরো আলোচনা চলছে, বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, এবং আমাদের যে সিভিল সোসাইটির প্রতিনিধিরা আছেন তারা খুব সরব আছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে বিএনপি যদি ভাবে যে তারা এই যা ইচ্ছা তাই করে পার পেয়ে যাবেন, সেটা সম্ভবত হবে না। কারণ আমি দেখছি যে যেভাবে খুব দ্রুত অধ্যাদেশগুলো বাতিলের ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সিভিল সোসাইটির প্রতিনিধিরা সবাই কথা বলছেন এবং আওয়াজ তুলছেন, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। এবং বারবার বলা হয় যে গণঅভ্যুত্থান তো আর প্রতিদিন হয় না, কিন্তু জনগণের পিপলস উইল যদি ডিউ থেকে যায় তাহলে সেটা প্রতিষ্ঠিত হয়। সেটা সময়, সেটা হয়তো আজ হবে না, কাল হবে, কাল হবে না, পরশু হবে, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হবেই। আমরা 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু 69-এর গণঅভ্যুত্থানে যে পিপলস উইল ছিল, 70-এর নির্বাচনে আমরা সেটার প্রতিফলন দেখেছি, কিন্তু সেটা বাস্তবায়ন না করার ফলে 71-এর মুক্তিযুদ্ধ আমাদেরকে দেখতে হয়েছে। ফলে 24-এর গণঅভ্যুত্থানের যে পিপলস উইলের কারণে গণঅভ্যুত্থান হয়েছে এবং গণভোটে যেটার প্রতিফলন এসেছে, সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে হয়তো আমাদেরকে আবার এরকম কোনো পরিস্থিতি দেখতে হতে পারে। সেটার জন্য নট নেসেসারি যে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হবে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয় নাই। মানুষের মধ্যে এখন অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে রাজনীতির বিষয়ে। আমরা বিগত সময়ে দেখেছি যে একটা আই হেট পলিটিক্স কাইন্ড অফ অ্যাপ্রোচ জনগণের মধ্যে, বিশেষ করে ইউথদের মধ্যে ছিল, সেটা এখন আর নাই। ফলে এখন যে আপনারা এগুলো করে বারবার পার পেয়ে যাবেন এই চিন্তা করবেন না। আমরা আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা জনগণের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে একসাথে কিভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেদিকে এগিয়ে যেতে পারবো।